চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে স্বাগত। এর আগের ক্লাসে আমরা গড় সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছি, আর তার কিছু অঙ্ক আমরা এর আগের ক্লাসেই করেছিলাম, গড়ের অঙ্ক। আজকে সেই গড়ের চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ বা পরবর্তী কিছু অঙ্ক আমরা করব। এবারে যারা এই ভিডিওটা নতুন যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা যদি গড় সম্পর্কে তাদের ধারণা না থাকে, তারা আমার আগের ভিডিওটা ফলো করতে পারো। নতুন চ্যানেল, একদম বেশি ভিডিও নাই, তো তারা আগের ভিডিওটা ফলো করতে পারো। সেখানে কিন্তু আমি গড় সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেছি। সেইখান থেকে কিন্তু তোমরা দেখে, গড় সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, কারণ সেখানে কিন্তু গড় সম্পর্কে আমি বিভিন্ন ধারণা একদম পুরো স্পষ্টভাবে দিয়েছি। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, আমি যেটা মেন চাইছি সেটা হচ্ছে, অনেক আমি দেখেছি, আমি নিজে চাকরির পরীক্ষা দিতে গিয়ে বা চাকরির এই চ্যানেলগুলো ফলো করতে গিয়ে আমি দেখেছি অধিকাংশ স্টুডেন্টের একটা যে লক্ষ্য থাকে, সেটা হচ্ছে চাওয়া থাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থরলি অঙ্কগুলো করার। তো আমি সেই ইয়েটা নিয়ে নেমেছি যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থরলি অঙ্কগুলো তোমাদের সামনে রাখবো বা রাখার চেষ্টা করব। যাই হোক, আজকে প্রথম অঙ্ক বলছে 38টা সংখ্যার গড় হচ্ছে 51, প্রথম 24টা সংখ্যার গড় হচ্ছে 45, আর শেষ 5টা সংখ্যার গড় হচ্ছে 60 হলে বাকি সংখ্যাগুলির গড় কত? তাহলে দেখো, বলছে 38টা সংখ্যার গড় হচ্ছে 51, তাহলে 38টা সংখ্যার গড় যখন 51 হবে, 38টা সংখ্যার মোট কত হবে? 38 ইন্টু 51 কত আসছে? 8 আর 51 গুণ করলে হচ্ছে 8 3 4 19 1938। 38 সংখ্যার মোট হচ্ছে 1938। আচ্ছা, তাহলে বলছে প্রথম 24টা সংখ্যার গড় হচ্ছে 45, তাহলে প্রথম 24টা সংখ্যার গড় কত হচ্ছে? 45, তাহলে মোট কত হবে প্রথম 24টা সংখ্যার? 45 ইন্টু 24, আমি ডাবগুলো এখানেই করছি। 45 আর 24, এটা ইন্টু হবে 1080। প্রথম 24টা সংখ্যার মোট হচ্ছে 1080, টোটালটা কত? 1938। প্রথম 24টা সংখ্যার মোট হচ্ছে 1080, আর বলছে শেষ 5টা সংখ্যার গড় হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে লাস্ট 5টা সংখ্যার, তাহলে মোট কত হবে? গড় হচ্ছে 60, তাহলে হচ্ছে 60 ইন্টু 5 হচ্ছে 300। তাহলে প্রথম 24টা সংখ্যার মোট হচ্ছে 1080, শেষ 5টা সংখ্যার মোট হচ্ছে 300, তাহলে টোটাল কটা হচ্ছে? 24 আর 5 হচ্ছে 29। 29টা সংখ্যা, তাহলে 29টা সংখ্যার মোট কত হচ্ছে? 1080 প্লাস 300 হচ্ছে 083 1380। আর 38 সংখ্যার মোট কত ছিল? 1938। 29 সংখ্যার মোট হচ্ছে 1380। আমি এটা মুছছি, হ্যাঁ, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি এখানে করার জন্য। অ্যাকচুয়ালি বোর্ডটা খুব ছোট হয়ে গেছে, প্রথম শুরু করছি যেহেতু বোর্ডটা একটু ছোট হয়ে গেছে। যাই হোক, তাহলে হচ্ছে 29 থেকে 38। তাহলে এখন এবারে কি বলেছে? বাকি সংখ্যাগুলোর গড় কত? এখন বাকি কতগুলো সংখ্যা রয়েছে? এখন বাকি কতগুলো সংখ্যা রয়েছে? 38, টোটাল 38টা সংখ্যা ছিল, আর 29টা সংখ্যার মোট আমি পেয়ে গেছি। 38 মাইনাস 29 হচ্ছে 9টা সংখ্যা। 9টা সংখ্যা এখন রয়েছে। 9টা সংখ্যার মোটটা কত আমি জানি। 38টা সংখ্যার মোট হচ্ছে এটা, আর 29টা সংখ্যার মোট হচ্ছে এইটা। তাহলে এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই আমি 9টা সংখ্যার মোট পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 1380, 8 13 558।
তাহলে এই 9টা সংখ্যার মোট হচ্ছে 558। তাহলে 9টা সংখ্যার গড় এখন কত হবে? 558 ডিভাইডেড বাই 9। 558 ডিভাইডেড বাই 9, এবারে ভাগ করলে দেখি, এটা মনে হচ্ছে ভাগটা যাবে না, দেখি একবার। 558 9 স্যার 45, 96 স্যার 96 স্যার 54, হ্যাঁ 62। তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে? 62। 62 হচ্ছে অ্যান্সার। মোটামুটি বোঝা গেল। এর আগের ক্লাসে আমি বলেছি, যদিও ভিউ এখন খুব কম বা খুব কম লোকের কাছে এখন এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে, তো এর আগের ক্লাসে আমি বলেছি যে যদি তোমরা না বুঝতে পারো, আমি তো বুঝতে পারছি না কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না, যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমার এই ভিডিওতে। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে আমি সেইগুলো সলভ করে দেওয়ার বা সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাইরে থেকে একটু গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু আওয়াজ হয়তো আসছে, কাইন্ডলি সেটুকু ম্যানেজ করে নিও। দেখো পরের অঙ্ক বলছে, একটি পরিবার পরপর 5 মাসে যথাক্রমে 4600 টাকা, 5600 টাকা, 4800 টাকা, 3800 টাকা, 6000 টাকা খরচা করে। ঠিক আছে, যদি 6 মাসে গড়ে 4500 টাকা খরচা করে, তবে ষষ্ঠ মাসে কত টাকা খরচা করে? এবার এটা ভালো করে দেখবে। এই যে টাকাগুলো, এই 4600 টাকা, 5600, 4800, 3800, 6000, এইগুলো কিন্তু প্রতি মাসেও খরচা করছে, এগুলো কিন্তু কোনো গড় নয়। মানে প্রথম মাসে ও 4600 টাকা খরচা করেছে, দ্বিতীয় মাসে ও 5600 টাকা খরচা করেছে, তৃতীয় মাসে 4800, এরকম করে পঞ্চম মাসে হচ্ছে 6000 টাকা খরচা করেছে। বলছি যদি ষষ্ঠ মাসে গড়ে এত টাকা খরচা করে, এই 6 মাসে, সরি, যদি 6 মাসে গড়ে 4500 টাকা খরচা করে, এইবার এই যে 4500 টাকাটা, এটা কিন্তু 6 মাসের গড় খরচ বলছে ওরা। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু শুধুমাত্র 6th মান্থে 4500 টাকা খরচা হচ্ছে তা কিন্তু নয়, ষষ্ঠ মাসে, মানে সরি 6 মাসে গড়ে 4500 টাকা খরচা করেছে। তাহলে বলছে 6th মাসে কত টাকা খরচা হয়েছে, মানে ষষ্ঠ মাসে কত টাকা খরচা হয়েছে সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। আর বলে দিয়েছে 6 মাসে গড়েও 4500 টাকা খরচা করছে। প্রতি মাসে কত? প্রথম মাসে 4600, দ্বিতীয় মাসে 5600, এরকম করে পঞ্চম মাসে 6000 টাকা করছে। তাহলে আমি প্রথমে দেখিনি যে 5 মাসে ও মোট কত টাকা খরচা করেছে। কত করেছে? 4600 প্লাস হচ্ছে 5600 প্লাস হচ্ছে 4800 প্লাস 3800 প্লাস হচ্ছে 6000। তাহলে টোটাল কত হচ্ছে? দুটো শূন্য, 16, 22, 22, 28, হাতে 2, 7, 8, তাহলে 5 মাসে ও মোট খরচা করেছে হচ্ছে 24,800 টাকা। বলছে যদি 6 মাসে গড়েও 4500 টাকা খরচা করে, গাড়ি ঘোড়ার একটা আওয়াজ হচ্ছে, একটুখানি ওগুলো ম্যানেজ করে নিও। ঠিক আছে, বলছে 6 মাসে গড়েও 4500 টাকা করে খরচ করছে, তাহলে 6 মাসে ও গড়ে কত করছে? 4500। তাহলে 6 মাসে ও মোট কত খরচ করছে? 4500 ইন্টু 6, মানে হচ্ছে 27000 টাকা। 6 মাসে গড়ে যদি 4500 টাকা খরচা করে, তাহলে 6 মাসে মোট কত টাকা খরচা করছে? 27000 টাকা খরচা করছে। আর এইদিকে আমি বার করেছি 5 মাসে মোট কত টাকা খরচা করেছে? 24800 টাকা। তাহলে 6th মান্থেও কত খরচা করেছে? এই 27000 টাকা থেকে যদি আমি 24800 কে বাদ দিয়ে দিই, তাহলে আমার বেরিয়ে যাবে যে ষষ্ঠ মাসেও কত টাকা খরচা করেছে। তাহলে 27800, সরি 27000 থেকে 24800, মানে কত হচ্ছে? তাহলে 6th মান্থে ও কত টাকা খরচা করেছে? 2200 টাকা। ক্লিয়ার হলো অঙ্কটা? এই টাইপের অঙ্ক কিন্তু গড় থেকে তোমাদেরকে দেবে। এবার ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলোকে না যত প্র্যাকটিস করবে তত তোমাদের মানে অঙ্কগুলো করার টাইমিংটা কমে আসবে আস্তে আস্তে। এই সমস্ত অঙ্কগুলো করতে কিন্তু খুব বেশি হলে তোমার 30 থেকে 40 সেকেন্ড লাগার কথা, তার থেকে কিন্তু বেশি লাগলে মানে তোমরা কম্পিটিশন থেকে পিছিয়ে যাবে। হয়তো অঙ্ক করে দিতে পারবে, বাট কম্পিটিশন থেকে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। তো বোঝা গেল অঙ্কটা? 5 মাসের মোট খরচ, প্রত্যেক মাসের আমাকে খরচ বলে দিয়েছিল 4600, 5600 এরকম করে।
তাহলে মোট আমাকে পাতি যোগ করতে হবে, যোগ করে মোটটা আমি বার করে নিলাম। এবারে বলেছে 6 মাসে গড়ে খরচ করেছে ও 4500 টাকা, তাহলে 6 মাসে গড়ে 4500 টাকা খরচা করলে মোট বার করতে গেলে কি করতে হবে, 4500 সঙ্গে 6 গুণ করতে হবে। 4500 সঙ্গে 6 গুণ করলাম 27000 টাকা। ও মোট খরচা করেছে 6 মাসে। আবার আমি জানি 5 মাসে ও খরচা করেছে কত, 24800 টাকা। তাহলে 27000 থেকে 24800 টাকা বাদ দিয়ে দিলেই আমার যে খরচা থাকছে সেটাই হচ্ছে আমার ষষ্ঠ মাসে খরচা করেছে। ঠিক আছে, দেখো এরপরের অঙ্ক। ঠিক আছে, বলছে একটা ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14.5 বছর। 13.5 বছর গড় যুক্ত আরো 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো। এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? খুব পাতি অঙ্ক, একদম মানে নর্মাল অঙ্ক। কি বলেছে, 24 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14.5, তাহলে 24 জনের মোট বয়স কত হবে, 14.5 ইন্টু 24, মানে কত হচ্ছে, এখানে করে নিচ্ছি 24 হাতে 2 ইন্টু 5 1 9 1 0 8, তাহলে 348 বছর। 24 জনের মোট বয়স হচ্ছে 348 বছর। এবারে কি বলছে, আরো 8 জন 13.5 বছর গড়যুক্ত আরো 8 জন ছাত্র ওই স্কুলে ভর্তি হলো, বা ওই ক্লাসে ভর্তি হলো। তাহলে এখন নতুন যারা ভর্তি হয়েছে যে 8 জন, তাহলে তাদের মোট কত হচ্ছে, 13.5 ইন্টু 8, তাহলে এখন যে 8 জন ভর্তি হয়েছে তাদের মোট বয়স কত, 108 বছর। তাহলে এখন টোটাল আমার ক্লাসটাতে কতজন ছাত্র আছে, আগে ছিল হচ্ছে 24 জন, এখন রয়েছে হচ্ছে 8 জন। তাহলে টোটাল হচ্ছে 32 জন। টোটাল এখন ছাত্র রয়েছে হচ্ছে এই ক্লাসটাতে কতজন, 32 জন। প্রথম 24 জনের মোট বয়স কত, 348, পরের 8 জনের মোট বয়স কত, 108। তাহলে এই টোটাল 32 জন ছাত্রের মোট বয়স কত, 348 প্লাস 108, 456। তাহলে এখন এই 32 জনের মোট বয়স হচ্ছে 456 বছর। এখন কি বলেছে, এই সমস্ত ছাত্রের গড় বয়স কত, তাহলে গড় বার করতে গেলে কি করতে হবে, 456 কে 32 দিয়ে ভাগ, 32 6 4 12 4 দিয়ে হচ্ছে 128, 0 30 দুগুণে 4 6 64, এটা 160 হয়ে যাবে, কেটে যাবে 14.25। তাহলে এখন এই 32 জনের মোট বয়স কত হয়ে গেল, 14.25। ঠিক আছে, যেহেতু এগুলো মানে পয়েন্টে আসছে একটুখানি প্রবলেম হচ্ছে, যাই হোক। তাহলে বোঝা গেল 24 জনের মোট বয়স ছিল হচ্ছে 24 জনের গড় বয়স আমাকে বলে দিয়েছিল হচ্ছে 14.5। তাহলে 24 জনের মোট বয়স হচ্ছে 14.5 ইন্টু 24, মানে হচ্ছে বেরাবে হচ্ছে 348 বছর। আবার 8 জনের মোট বয়স হচ্ছে 13.5 ইন্টু 8, মানে হচ্ছে 108 বছর। তাহলে মোট এখন কত হচ্ছে, 24 প্লাস 8 মানে হচ্ছে 32 জন হচ্ছে। 32 জনের মোট বয়স কত হচ্ছে, 348 প্লাস 108 মানে হচ্ছে 456 বছর। এবার তাহলে মোট 32 জনের গড় বয়স কত হবে, 456 কে দিয়ে আমি 456 কে 32 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে যেটা ভাগফল হবে সেটাই হচ্ছে আমার ওই 32 জনের গড় বয়স বা সমস্ত ক্লাসের ছাত্রের গড় বয়স। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু একদম পাতি অঙ্ক, মোটামুটি এরকম ধরনের অঙ্ক থাকছে। দেখো পরের অঙ্ক কি বলছে, এ আর বি এর গড় আয় হচ্ছে 3300 টাকা। মানে এ আর বি মানে কজন রয়েছে, দুজন রয়েছে। তাহলে দুজনের গড় আয় কত, 3300 টাকা। বি আর সি এর গড় আয় হচ্ছে 3000 টাকা। এ আর সি এর গড় আয় হচ্ছে 2700 টাকা। তাহলে বলছে তাদের টোটাল মানে এ বি আর সি এই তিনজনের
গড় আয় কত, তাহলে বার করি। এ আর বি এর গড় আয় 3300 টাকা, তাহলে এ আর বি এর মোট আয় কত, কত 3300 ইন্টু 2 মানে হচ্ছে 6600 টাকা। এ আর বি এর মোট আয় 6600 টাকা। একইভাবে বি আর সি এর, বি প্লাস সি এর মোট আয় কত, 3000 টাকা হচ্ছে বি আর সি এর গড় আয়, এই যে 3000 টাকা হচ্ছে বি আর সি এর গড় আয়, তাহলে মোট আয় কত 3000 ইন্টু 2 মানে হচ্ছে 6000 টাকা বি আর সি এর। আচ্ছা, এ আর সি এর গড় আয় হচ্ছে 2700 টাকা, এ প্লাস সি এর গড় হচ্ছে 2700, তাহলে মোট কত 2700 ইন্টু 2 মানে হচ্ছে 5400 টাকা। এ আর সি এর মোট আয় হচ্ছে 5400 টাকা। এবার দেখো এখানে দেখো কটা এ আছে, দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে এটাকে যদি আমি করি তাহলে এটা করতে পারবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। কেন, এখানে এটা এইগুলোকে যদি আমি যোগ করি, এখানে কে আছে, দুখানা এ রয়েছে, দুখানা বি রয়েছে, আর হচ্ছে দুখানা সি রয়েছে, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, তাহলে আমি দুইটাকে কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে মোট হচ্ছে কত 0 0 0 হাতে 1 7 18,000 টাকা। এ প্লাস বি প্লাস সি তিনজনের মোট আয় হচ্ছে 18,000 টাকা, কিন্তু এই 18,000 টাকা কি এ প্লাস বি প্লাস সি এর আয় না, কেন না, না এইখানে দুটো এ ঢুকে রয়েছে, দুটো বি ঢুকে রয়েছে, দুটো সি ঢুকে রয়েছে, এই দেখো এই যে দুইটা ইন্টু রয়েছে, তাহলে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর মোট আয় কত হবে ডিভাইডেড বাই 2, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি হচ্ছে কত হবে 18,000 ডিভাইডেড বাই 2 মানে কাটলে হচ্ছে 9,000 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনের মোট আয় হচ্ছে 9,000 টাকা। এবারে আমাকে কি বলেছে, তাদের গড় আয় কত। এবার গড় আয় বার করতে গেলে কি করতে হবে, কজন আছে এ প্লাস বি প্লাস সি মানে তিনজন, 9,000 টাকাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, 9,000 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে, তাহলে তাদের গড় আয় কত 3,000 টাকা করে। একদম সিম্পল অঙ্ক, কোনো এক্সট্রা কিচ্ছু নাই। গড়ের অ্যাকচুয়ালি গড়ের চ্যাপ্টারটা না সোজা চ্যাপ্টার, সেই কারণে আমি প্রথম গড়ের চ্যাপ্টার দিয়েই শুরু করলাম। চলো পরের অঙ্ক যাই। দেখো এই অঙ্কটাতে কি বলছে, চারটে সংখ্যা রয়েছে, ঠিক আছে 1 2 3 4 চারটে সংখ্যা রয়েছে। এরকম অঙ্ক আমি একদম মানে এর আগের যে ক্লাসটা ছিল প্রথম ক্লাসটা, সেই ক্লাসেও কিন্তু এরকম কিছু অঙ্ক আমি করিয়েছিলাম। যাই হোক দেখো বলছে চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটের গড় হচ্ছে 15, মানে এই তিনটের গড় হচ্ছে 15, তাহলে তিনটের মোট কত 15 ইন্টু 3 আমি একেবারে বার করে নিই, 3 15 45, 45 প্রথম তিনটের গড় হচ্ছে 45, আর শেষ তিনটের গড় হচ্ছে 16, মানে এই তিনটের গড় হচ্ছে 16, মানে মোট কত 16 ইন্টু 3 48, ঠিক আছে। প্রথম তিনটের গড় হচ্ছে 15, মানে প্রথম তিনটের মোট হচ্ছে 45, আর শেষ তিনটের মোট হচ্ছে 48। বলছে শেষ সংখ্যাটা যদি 19 হয়, মানে আমার এই যে এই সংখ্যাটা এটা বলে দিয়েছে আমার কত 19, তবে বলছে প্রথম সংখ্যাটা মানে এই সংখ্যাটা কত এটা আমাকে বার করতে হবে। এবারে দেখো এটা যদি আমি এবিসিডি করে ধরি, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি, এরকম যদি ধরি তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি হচ্ছে কত 45, আবার বি প্লাস সি প্লাস ডি কত 48, ঠিক আছে। তাহলে দেখো এবার ডি এর মানটা কত বলে দিয়েছে আমাকে 19, এবারে বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 48, আবার ডি এর মান কত 19, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে 48 মাইনাস 19, কেন হলো এই ডি এর জায়গায় যদি আমি 19 বসিয়ে দিই, ডি এ হচ্ছে 19, এবার তাহলে তার মানে কি হচ্ছে বি প্লাস সি প্লাস ডি এর মান কত 19 ইকুয়ালস টু 48, এবারে ইকুয়ালস টু এই সাইডে 19টা আছে, 19টাকে আমি ওই সাইডে নিয়ে যাবো, তাহলে কি হবে বি প্লাস সি ইকুয়ালস টু 48 মাইনাস 19, মানে হচ্ছে বি প্লাস সি ইকুয়ালস টু 29, বি প্লাস সি এর মান কত 29। এবার দেখো আবার এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 45, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 45,
এখান থেকে বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে কত 29। আমি যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে, বি বি কাটবে, সি সি কাটবে, তাহলে শুধুমাত্র এর মান পড়ে থাকবে, এটা বিয়োগ হবে 16। তাহলে এর মান কত 16। একদম পাতি অঙ্ক, জাস্ট একটুখানি মাথা ঘাটালেই কিন্তু হয়ে যাবে। তারপরের অঙ্কটা, এই অঙ্কটা না একটু টাফ, মানে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করলাম সেই অঙ্কগুলোর থেকে একটু আলাদা ধরনের কিন্তু এই অঙ্কটা। কি বলছে দেখো, 3 বছর আগে একটা ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল হচ্ছে 27 বছর। তাহলে এখন বার করি 5 জনের মোট গড় বয়স ছিল কত 27 বছর। তাহলে 5 জনের মোট বয়স কত হবে 27 ইন্টু 5, 135 বছর। 5 জনের মোট বয়স হচ্ছে 135 বছর। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কি কিন্তু, মানে এটা ভালো করে বলেছে দেখো, 3 বছর আগে, এটা কিন্তু বর্তমান সময়ের বয়সটা নয়, এটা হচ্ছে 3 বছর আগের বয়স। এইবারে ভালো করে পড়ে দেখো, এবার বলছে একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স হচ্ছে 28 বছর। এইবারে এইটা হচ্ছে 3 বছর আগের বয়স, আর বর্তমানে হচ্ছে সকলের গড় বয়স হচ্ছে 28 বছর। পরবর্তীতে যে নতুন সদস্য যুক্ত হয়েছে তার মানে তার বয়সটা যুক্ত হওয়ার পরে সকলের গড় বয়স যে 28 বছর হচ্ছে সেটা কখনকার, এখনকার। এইবারে দেখো 3 বছর আগে তাহলে কতজন সদস্য ছিল 5 জন, তাহলে প্রত্যেকের 3 বছর করে বেড়েছে, তাই তো। যেহেতু 3 বছর আগের মোট বয়স হচ্ছে 35, তাহলে প্রত্যেকের 3 বছর করে বেড়েছে, মানে তাহলে 5 জনের 3 বছর করে বাড়ছে, তাহলে টোটাল কত বছর বাড়ছে, একজনের বাড়ে হচ্ছে 3 বছর, তাহলে 5 জনের টোটাল কত বছর বাড়ে, 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 বছর। অর্থাৎ বর্তমানে ওই যে 5 জন, এই যে 5 জনের যে মোট বয়স সেটা কিন্তু এখন আর 135 নাই, এখন কত হয়ে গেছে 135 প্লাস 15 মানে হচ্ছে 150 বছর। তাহলে 5 বছর আগে ওদের মোট বয়স ছিল 135 বছর, কিন্তু যেহেতু 5 জনের 3 বছর আগের বয়স হচ্ছে 135, তাহলে 5 জনের এখন আরো কত বয়স বেড়ে গেছে না 15 বছর বেড়ে গেছে। তাহলে এখন টোটাল হচ্ছে 135 প্লাস 15 মানে হচ্ছে 150 বছর 5 জনের। এবারে কি বলছে, একজন নতুন সদস্য যুক্ত হওয়ায়, তাহলে হ্যাঁ যেটা বলার, তাহলে এটা এতক্ষণ 3 বছর ছিল, মানে 3 বছর আগের ঘটনা ঘটছিল, যেই আমি 15 যুক্ত করে দিলাম সঙ্গে সঙ্গে যে বয়সটা বেরিয়ে গেল সেটা বর্তমানে চলে আসলো। এখন এরপরে আবার পুরো অঙ্কটাই বর্তমান নিয়ে হবে। এবার কি বলছে, একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স হচ্ছে 28 বছর। তাহলে এখন টোটাল কতজন সদস্য রয়েছে, আগে 5 জন ছিল আর এখন একজন যুক্ত হয়েছে, তাহলে বর্তমানে টোটাল কতজন সদস্য রয়েছে 6 জন। 6 জনের মোট বয়স কত এখন, তাহলে হচ্ছে 28 ইন্টু 6 মানে হচ্ছে 168 বছর। আর ওই 5 জনের মোট বয়স কত ছিল 150, আর 6 জনের মোট বয়স হচ্ছে 168। তাহলে বলছে নতুন সদস্যের বয়স কত, তাহলে নতুন সদস্যের বয়স কত হবে 168 থেকে 150 বাদ দিলেই 18 বছর। তাই যে নতুন সদস্য যুক্ত হয়েছে তার বয়স কত 18 বছর। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এর আগের অঙ্কগুলো থেকে একটু আলাদা। যদি বারবার করে বলছি, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, পরের ক্লাসে অবশ্যই সেই অঙ্কটা বুঝিয়ে দেবো। এবার দেখো তার পরের অঙ্ক বলছে, কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16 বছর। 17 বছর বয়সী এক ছাত্রের জায়গায় অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রের বয়সের গড়, মানে সমস্ত ছাত্রের বয়সের গড় হলো হচ্ছে 15.875 বছর। ঠিক আছে, নতুন ছাত্রের বয়স কত। এবার দেখো আগে 40 জন ছাত্রের বয়স, গড় বয়স কত ছিল 16 বছর। এইবারে 17 বছর বয়সের একজন ছাত্রের জায়গায়, মানে এই ছাত্র বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে নতুন এক ছাত্র ভর্তি হয়েছে, যার জন্য এখন গড় কত হয়েছে 15.875 বছর। তাহলে গড়টা দেখো কি হয়েছে, কমেছে। আগে 16 ছিল, এখন হয়েছে 15.875। তার মানে নতুন ছাত্রের যে বয়স হবে না সেইটা অবশ্যই এই যে 17 থেকে কম হবে। কেন না 17 বছর বয়সের একজন ছাত্র বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে, আর তার জন্য কি হয়েছে না গড়টা কমে গেছে। তার মানে নতুন যে ছাত্রটা ভর্তি হয়েছে তার বয়স অবশ্যই কম, সেই কারণে কি হয়েছে না গড়টা কমেছে। তাহলে করি অঙ্কটা, বলছে কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16 বছর।
তাহলে 40 জন ছাত্রের মোট বয়স কত হবে? 40 ইন্টু 16 মানে হচ্ছে 640 বছর। এইবারে বলছে 17 বছর বয়সের একজন ছাত্র বেরিয়ে যাচ্ছে, মানে একজন ছাত্রের জায়গায় অপর একজন ছাত্র ভর্তি হচ্ছে। তাহলে 17 বছর বয়সের একজন ছাত্র বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 17 বাদ দিয়ে দিই। তাহলে এখন একজন ছাত্র যেহেতু বেরিয়ে গেছে, তাহলে এখন কতজন ছাত্র আছে? 39 জন ছাত্র আছে। তাহলে 39 জন ছাত্রের বয়স কত? 623 বছর। এইবারে নতুন একজন ছাত্র আবার ভর্তি হয়েছে, তার জন্য আবার বয়সের গড়টা কত হয়েছে? 15.875। তার মানে নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে, মানে 39 প্লাস নতুন একজন ছাত্র, এই এক্স একজন ছাত্র, নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে, যার জন্য কি হয়েছে? তাহলে টোটাল কতজন হয়ে গেল? 40 জন ছাত্র আবার হয়ে গেল। তাহলে তার জন্য কি হয়েছে? তাহলে 40 জন ছাত্রের মোট বয়সটা কত হয়ে যাবে? তার জন্য গড়টা কত হয়েছে এবার? 15.875। তাহলে হচ্ছে 40 ইন্টু 15.875, মানে এটা গুণ করলে হবে হচ্ছে মানে 635। তাহলে এখন নতুন যে ছাত্র ভর্তি হয়েছে তার সঙ্গে নতুন ছাত্র ভর্তি হয়েছে তাকে নিয়ে 40 জন ছাত্র হয়েছে, তাদের টোটাল বয়স এখন কত হচ্ছে? 635। আগে দেখো কত ছিল টোটাল বয়সটা? 640। এখন টোটাল বয়স কত? 635। এইবারে তাহলে দেখো এই যে টোটাল যে বয়সটা, মানে মোট বয়সটাও কমেছে। তার মানে মোট বয়সটা কমাতে আমরা বুঝতেই পারছি যে আমার বয়সের গড়টাও কমে গেছে। অর্থাৎ এই যে নতুন ছাত্র ভর্তি হয়েছে তার বয়সটাও কিন্তু এই পুরনো ছাত্রের থেকে নিশ্চয়ই কম। এবার দেখো এই যে এইখানে হচ্ছে পুরনো যে ছাত্র ছিল 17 বছর বয়সী, তার প্লাস 39, মানে 39 জন ছাত্র প্লাস ওই 17 বছর বয়সী যে ছাত্র, এদের দুজনের টোটাল বয়স ছিল যে 640। ওখান থেকে 17টা বাদ দিয়ে দিলাম, মানে হচ্ছে এখানে শুধুমাত্র 39 জন ছাত্রের বয়সটা রয়েছে 623। আবার এখানে কি রয়েছে? 39 জন ছাত্র রয়েছে প্লাস যে নতুন ছাত্রটা এসছে এক্স, তার বয়স রয়েছে মানে হচ্ছে 635। তার মানে 635 থেকে 623 বাদ দিয়ে দিলেই আমার শুধুমাত্র নতুন যে ছাত্রটা এসছে তার বয়সটা বেরিয়ে যাবে। তাহলে 635 মাইনাস 623, 12 বছর। তার মানে নতুন যে ছাত্রটা এক্স ছিল, এক্স যে ছাত্রটা, তার বয়স হচ্ছে 12 বছর। ক্লিয়ার? এইভাবেই কিন্তু মানে অঙ্কগুলো পরবর্তীতে আস্তে আস্তে টাফের দিকে যাবে। এবার দেখো তার পরের অঙ্ক কি বলছে? বলছে 3 জন লোকের গড় ওজন হচ্ছে 4 কেজি বৃদ্ধি পাচ্ছে যখন 100 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। তাহলে কি বলছে? নতুন ব্যক্তির ওজন কত? তাহলে দেখো এখানে গড় ওজনটা কত বৃদ্ধি পেয়ে গেছে? 4 কেজি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আগের অঙ্কটার মতনই বোঝাই যাচ্ছে যে তাহলে নতুন যে ব্যক্তিটা হবে তার তার ওজনটা নিশ্চয়ই এই 100 কেজির থেকে বেশি হবে। তার কারণ হচ্ছে 100 কেজির পরিবর্তে সে এসে তারপরেও কিন্তু তার গড় ওয়েটটাকে কত বাড়িয়ে দিয়েছে? 4 কেজি বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখো তাহলে 3 জনের লোকের গড় ওজন কত বৃদ্ধি পাচ্ছে? 4 কেজি বৃদ্ধি পাচ্ছে। মানে 3 জনের গড়ে 4 কেজি বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 জনের মোট কত কেজি বৃদ্ধি পাবে? 3 জন লোকের মোট ওজনটা 3 ইন্টু 4 মানে হচ্ছে 12 কেজি বৃদ্ধি পাবে। ঠিক আছে? এই যে 12 কেজি বৃদ্ধি পেল, এটা কেন পেল? দেখো ধরো ওই 3 জনের যে 3 জনের গড় ওজন ধরে নাও এক্স কেজি ছিল, ঠিক আছে? 3 জনের গড় ওজন যখন এই 100 কেজি ওয়েটের লোকটা ছিল তখন 3 জনের গড় ওজন এক্স কেজি ছিল। তাহলে 3 জনের তখন মোট ওজন কত? 3x কেজি। মোট ওজন হচ্ছে 3 জনের তখন 3x কেজি। এইবারে এখন গড় ওজন কত বৃদ্ধি পেয়েছে? না 4 কেজি। তাহলে হচ্ছে x প্লাস 4 কেজি এখন গড় ওজন হয়েছে। এবারে এখন ওই 100 কেজি ওয়েটের লোকটা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর ফলে নতুন একটা লোক ঢুকেছে, সেই ক্ষেত্রে গড় ওজন কত হয়েছে? না 3x প্লাস 12 এইটা হয়েছে। তাহলে আগের থেকে আগে মোট ওজন কত ছিল? 3x, এখন মোট ওজন কত হয়েছে? 3x প্লাস 12। তাহলে এই যে এক্সট্রা যে 12টা রয়েছে, এই 12টা কেন হয়েছে? এই 12টা এই কারণেই হয়েছে যে নতুন যে ব্যক্তিটা এসছে সে কি করেছে? সে
100 কেজি ওয়েটের ব্যক্তির যে ওয়েটটা সেটা তো মেকআপ করেছেই, সঙ্গে আরো এক্সট্রা 12 কেজি ও অ্যাড করেছে। অর্থাৎ ওই নতুন ব্যক্তিটার ওয়েট হচ্ছে 100 কেজিটা মেকআপ করেছেই ও, প্লাস আরো ও এক্সট্রা কি করেছে 12 কেজি ওই 100 কেজির সঙ্গে ওয়েট করে দিয়েছে, সরি 100 কেজির সঙ্গে যোগ করে দিয়েছে। তো হয়েছে 100 + 12, মানে হচ্ছে নতুন ব্যক্তিটার ওজন হচ্ছে 112 কেজি। ঠিক আছে, দেখো এই যে প্রসেসটা বললাম না, এটা হচ্ছে একদম মানে তুমি যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাবে গড়ের অঙ্কে, সেই সময়কার প্রসেস এটা বললাম। ঠিক আছে, কি না তিনজনের গড় ওজন বৃদ্ধি পেয়েছে যে 4 কেজি, তাহলে তিনজনের মোট ওজন কত বৃদ্ধি পেয়েছে 12 কেজি। এবারে আগে ওদের যে ওজনটা ছিল, আগে ওদের ধরো যে ওজনটা ছিল তার থেকে এখন এক্সট্রা কত হয়েছে 12 কেজি বৃদ্ধি পেয়েছে। কিভাবে না, সেই তিনজনই ছিল, এমন না যে এক্সট্রা অন্য কেউ এসছে, সেই তিনজনই ছিল। তো 12 কেজি ওয়েটটা কেন বৃদ্ধি পেলো, যে না নতুন যে লোকটা এসছে সে ওই 100 কেজি ওয়েটের লোকটাকে সরানোর ফলে, নতুন যে লোকটা এসছে আর কি, সে ওই 100 কেজিটাকে তো মেকআপ করেছেই, প্লাস আরো 12 কেজি ও ওর সঙ্গে অ্যাড করে দিয়েছে। অর্থাৎ ওই নতুন লোকটার ওয়েট হচ্ছে 112 কেজি। এবারে এটাকে যদি আমি ইয়েতে করি, একদম অঙ্কের প্রসেসে করি, তাহলেও দেখো আমি ধরে নিচ্ছি ওদের গড় ওজনটা হচ্ছে x কেজি। ঠিক আছে, গড় ওজন হচ্ছে x কেজি। আর ধরে নিচ্ছি নতুন যে লোকটা এসছে, এই 100 কেজি ওয়েটের লোকটাকে সরিয়ে নতুন যে লোকটা এসছে তার ওয়েট হচ্ছে y কেজি। ঠিক আছে, এইবারে তাহলে তিনজনের গড় ওজন কত x কেজি, তাহলে আগের মানে এটা হচ্ছে আগের এই 100 কেজি ওয়েটের লোকটা যখন ছিল সেই সময়কার কথা বলছি। তিনজনের গড় ওজন হচ্ছে x কেজি, তাহলে তিনজনের মোট ওজন কত হচ্ছে 3x কেজি, x × 3 মানে 3x কেজি তিনজনের মোট ওজন। ঠিক আছে, এইবারে এটা তো তিনজনের ওজন, এইবারে কি হয়েছে 3x কেজি থেকে কে বেরিয়ে গেছে না 100 কেজি ওয়েটের লোকটা বেরিয়ে গেছে, 100 কেজি ওয়েটের লোকটা বেরিয়ে গেছে, সঙ্গে কে যুক্ত হয়েছে y কেজি ওয়েটের লোকটা যুক্ত হয়েছে। তাই তো বলেছে যে 4 কেজি যখন 100 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, মানে 100 কেজি ওয়েটের লোকটা বেরিয়ে গেছে, বেরিয়ে y কেজি ওয়েটের লোকটা যুক্ত হয়েছে। এখন ওদের গড় কত বৃদ্ধি পেয়েছে না 4 কেজি বৃদ্ধি পেয়েছে, 4 কেজি বৃদ্ধি পেয়েছে, মানে এখন ওদের গড় কত, আগে কত ছিল x ছিল, এখন ওদের নতুন গড় কত হয়েছে +4। এখানে কতজন রয়েছে, তিনজনই রয়েছে। কেন না এই যে 100 কেজি ওয়েটের যে লোকটা সেটা বেরিয়ে গেছে, বেরিয়ে নতুন এই y ঢুকেছে, y কেজি ওয়েটের লোকটা ঢুকেছে, তাহলে তিনই রয়েছে। মানে তাহলে এখন এদের মোট ওজন কত 3x + 12, এখন এদের মোট ওজন এটা। আবার এদিকেও দেখো, এদিকেও তো এটাই তো বর্তমানে এই তিনজনের মোট ওজন এটা। কেন 3x কেজি ছিল আগের ওয়েট ছিল, তার থেকে 100 কেজি ওয়েটের লোকটা বেরিয়ে গেল, আর y কেজি ওয়েটের লোকটা যুক্ত হলো, তাহলে এটাও হচ্ছে বর্তমানে ওদের মোট ওজন, আবার এটাও হচ্ছে বর্তমানে মোট ওজন। তাহলে আমি বলতে পারি এইটা সমানই হচ্ছে এইটা 12। তাহলে এবার দেখো 3x কেটে যাবে, তাহলে y = 100টা ওদিকে চলে গেলে 100 + 12 মানে হচ্ছে 112 কেজি, মানে ওই y কেজি ওয়েটের যে লোকটা ছিল তার ওজন হচ্ছে 112 কেজি। এটা হচ্ছে একদম প্রপার অঙ্কের নিয়মে মানে সলভ। এবার দেখো পরের অঙ্ক বলছে 5জন ছাত্রের নম্বরের গড় হচ্ছে 85, আরো একটা নতুন ছাত্রের নম্বর যোগ করলে তাদের সবার নম্বরের গড় হয় হচ্ছে 84, নতুন ছাত্রের নম্বর কত। এই অঙ্কটা তুলনামূলকভাবে কিন্তু সহজ অঙ্ক। ঠিক আছে, দেখো 5জন ছাত্রের নম্বরের গড় হচ্ছে 85, তাহলে 5জন ছাত্রের মোট নম্বর কত হবে, একদম পাতি এই সমস্ত অঙ্কগুলোতে না সব তোমাকে প্রথমে মোটে নিয়ে আসতে হবে, মোট দেওয়া থাকবে গড়ে নিয়ে আসতে হবে, এই হচ্ছে অঙ্ক। মোটামুটি যদি মাথায় ঢুকে যায় না অঙ্কগুলো, অঙ্ক কিন্তু খুব মানে সহজ। আর অঙ্ক হচ্ছে একদম একটা স্কোরিং মার্কস। তুমি অঙ্ক এমন একটা জিনিস যেখানে তুমি আউট অফ 40 তুমি 40 পেতে পারো। তাহলে যদি এই 40 পেয়ে যাও না, তাহলে আর দেখতে হবে না, এইখান থেকেই তোমার স্কোরটা হয়ে যাবে। যাই হোক, তাহলে 5জনের মোট হচ্ছে কত 85 × 5 425, 5জনের মোট নম্বর হচ্ছে 425। এইবারে কি বলছে নতুন একজন ছাত্র যোগ করলে তাদের সবার নম্বরের গড় হয় 84। এইবারে দেখো নতুন একজন ছাত্র যোগ হয়েছে, ঠিক আছে, মানে 5জন ছাত্র ছিল, এখন একজন যোগ হয়েছে, মানে টোটাল কতজন হয়েছে 6জন, তাদের গড় কত হয়েছে 84, তাহলে তাদের মোট কত হবে × 6 মানে হচ্ছে 504।
তাহলে এখন 6 জনের মোট ইয়ে কত, নাম্বার কত, 504। তাহলে বলছে নতুন ছাত্রটার নাম্বার কত। তাহলে দেখো এখানে কতজন রয়েছে, এখানে 5 জন রয়েছে, 5 জনের নম্বর রয়েছে। এইখানে কতজন রয়েছে, এখানে 5 জনের নম্বর তো রয়েছেই, প্লাস যে নতুন ছাত্রটা ছিল, ধরো নতুন ছাত্রটা এক্স, প্লাস যে নতুন ছাত্রটা ছিল তার নম্বর রয়েছে। তাহলে আমি এটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার বেরিয়ে যাবে যে নতুন ছাত্রের নম্বর কত। তাহলে 504 থেকে 425, 79। তাহলে নতুন যে ছাত্রটা তার নম্বর কত, 79। ক্লিয়ার? কোনো কিচ্ছু নাই অঙ্কগুলোতে, একদম এরকম খুব মানে নর্মাল এই টাইপের অঙ্কগুলো কিন্তু থাকে। তবে আস্তে আস্তে আমরা একটুখানি টাফের দিকে ঢুকবো। এর আগের যে অঙ্কটা করালাম ওটা কিন্তু তুলনামূলকভাবে একটু টাফ ছিল। চলো তারপরের অঙ্ক। এইবার দেখো আজকের এটাই শেষ অঙ্ক। আজকে মোটামুটি 10খানা অঙ্ক হলো। আর তোমাদের মনে হতে পারে যে একটু অন্যরকম সিস্টেম হয়ে গেল, কেননা প্রথম 5টা অঙ্ক আর শেষ প্রথম 6টা অঙ্ক আর শেষ 5টা, এই 4টে অঙ্ক। তার কারণ অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি শুটিংটা মানে এই ভিডিওটা শুট করছি, প্রথম 6খানা অঙ্ক শুট করা হয়েছে সকালবেলা, আর শেষ 4টে অঙ্ক শুট করা হলো হচ্ছে সন্ধ্যাবেলা। মেনলি শুট পুরোটাই করেছিলাম, কিন্তু কোনোভাবে মাইকের কোনো প্রবলেম হয়েছিল, সাউন্ড ছিল না। যাই হোক, সেই কারণে হয়তো একটু কিছু চেঞ্জ তোমাদের মনে হতে পারে। যাই হোক, আজকের এটাই শেষ অঙ্ক। ভিডিওটা কতটা বড় হয়েছে আমি ঠিক বলতে পারছি না, তবে যেটুকুই বড় হোক না কেন আমার মনে হয় এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের লাভ হবে। যাই হোক, কথা পরে বলছি, আগে অঙ্কটা শেষ করি। বলছে একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় গড়ে 35 নম্বর পায়। তাহলে 4টে পরীক্ষায় গড়ে কত পাচ্ছে ও, 35। তাহলে 4টে পরীক্ষায় ও মোট কত পাচ্ছে, 35 ইন্টু 4, একদম পাতি অঙ্ক, ঠিক আছে। মানে হচ্ছে 140। ও গড়ে পাচ্ছে হচ্ছে 140, সরি মোট ও 4টে পরীক্ষায় ও মোট পাচ্ছে হচ্ছে 140। এবারে বলছে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। সরি, এখানে একটা ইয়ে আছে, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায়, এখানে অঙ্কে আছে, হ্যাঁ অঙ্কে গড়ে 35 নম্বর পায়। আচ্ছা, তাহলে বলছে বার্ষিক পরীক্ষায় মানে বছরে আর কি টোটাল ওদের 5খানা পরীক্ষা হচ্ছে, প্রথম 4টেতে ও গড়ে 35 পেয়েছে, তারপরে প্রথম 4টেতে অঙ্কতে ও মোট নম্বর পেয়েছে হচ্ছে 140। এবারে বলছে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। তাহলে বার্ষিক পরীক্ষা মানে আর কটা পরীক্ষা টোটাল হবে, বার্ষিক পরীক্ষা হলে 5খানা পরীক্ষা টোটাল হবে, তাহলে নম্বরের গড় কত হতে হবে, 40। তাহলে 5টা পরীক্ষা, তাহলে মোট নম্বর কত হতে হবে, 40 ইন্টু 5 মানে হচ্ছে 200। তাহলে 5টা পরীক্ষায় মোট নম্বর হতে হবে 200। এবারে ও 4টে পরীক্ষাতে ইতিমধ্যে কত নম্বর পেয়েছে, 140। আর তাহলে শেষ পরীক্ষাটাতে তাহলে কত নম্বর পেতে হবে, শেষ পরীক্ষাটাতে পেতে হবে ওকে 200 থেকে 140 বাদ, মানে হচ্ছে 60। মানে শেষ পরীক্ষাটাতে মানে বার্ষিক পরীক্ষাতে ওকে পেতে হবে 60। যদি ও 60 পায় তাহলে কি হবে না, ও টোটাল মানে পুরো বছরে ওর অঙ্কের গড় হবে হচ্ছে 40। এবারে এই অবধি আজকের ক্লাস শেষ। এবারে যেটা বলা সেটা হচ্ছে তোমাদের কার কিরকম ক্লাসটা লাগছে আমি তো জানি না, বা কে কতটা বুঝতে পারছো কি না পারছো। এমনিতেই তোমরা চ্যানেলটা দেখেই বুঝতে পেরেছো যে চ্যানেলটা একদম সদ্য তৈরি করা, ঠিক আছে। তো এরপরে ইচ্ছা আছে যে যদি তোমাদের মনে হয় যে না পড়ানোগুলো ভালো লাগছে বা ক্লাসটা মানে তোমাদের কোনো উপকার হচ্ছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এর পরবর্তীতে ইচ্ছা আছে যে আরো ভালো ভালো কিছু টিচার নিয়ে এসে তাদেরকে দিয়ে অন্যান্য বিভিন্ন সাবজেক্ট গুলো চ্যানেলে মানে শুরু করানোর। মেনলি কি হয়, আমি নিজে দেখেছি প্রচুর এরকম হিন্দি চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত মানে সিলেবাসটাকে কভার করছে বা সুন্দরভাবে সবকিছু করাচ্ছে। এইবারে অনেক সময় হিন্দি না, আমরা যেহেতু বাঙালি আমাদের হিন্দিটা ঠিক বোধগম্য হয় না, বা আমরা হিন্দিতে একটুখানি প্রবলেম হয়। তো সেই জিনিসটাকে সলভ করার জন্যই আমি এই বাংলা চ্যানেলটা মানে বাংলাতে অঙ্কগুলো করানোর কথা চিন্তা ভাবনা করলাম। এবারে তার মানে কি বাংলা চ্যানেল নাই, বাংলা চ্যানেল প্রচুর আছে, ভালো ভালো চ্যানেল রয়েছে প্রচুর, সেটা নয়। আমি যেটা মেন টার্গেট রাখছি সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে চ্যাপ্টার ওয়াইজ এক একটা করে অঙ্ক ধরে ধরে করানোর চেষ্টা করছি। হ্যাঁ, এবারে এক একটা করে অঙ্ক তো করানো সম্ভব না, এক একটা করে অঙ্ক করাতে গেলে হয়তো একটা চ্যাপ্টার নিয়ে 1 মাস কেটে যাবে। এক একটা করে অঙ্ক করানো সম্ভব না, মোটামুটি যে কত ধরনের অঙ্ক রয়েছে সেই সমস্ত ধরনের অঙ্কগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি।
মেনলি তোমাদেরকে বলে দিই, আমি পুরোটা মানে কভার করছি হচ্ছে সুবীর দাস থেকে। এইবারে আমি যে সময় সুবীর দাস কিনেছিলাম প্রথম 2012 সালে, তো ওটা হচ্ছে সুবীর দাসের প্রথম এডিশন। তো সেই সময় সুবীর দাস কিনেছিলাম, সেই সুবীর দাসের বইয়ে মানে এখনকার সুবীর দাসের বইয়ে যা অঙ্ক হয়েছে তার সিকিভাগও নাই। সেই কারণে আবার নতুন করে 2025 সালের যে এডিশনটা বেরিয়েছে সেই এডিশনটাকে আমি কিনলাম সুবীর দাসকে কভার করার জন্য। এবারে মোটামুটি আমি এটুকু বুঝতে পেরেছি বা আমি এটুকু দেখেছি যে সুবীর দাস যদি আমরা কভার করি তাহলে কিন্তু রেল বা তোমার ডাব্লিউবিসিএস বলো বা এই টাইপের যে মেনলি রেল হোক বা ছোটখাটো পিএসসি ক্লার্ক, এই সমস্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে না, মানে এই পরীক্ষাগুলোর যে সমস্ত অঙ্ক থাকে সেইগুলো কিন্তু সুবীর দাস কভার করে দেয়। আর খুব কম চ্যানেলই আছে, আমি চ্যানেল নাই বলবো না, বললে জিনিসটা খারাপ হবে, খুব কম চ্যানেলই আছে যারা একদম থরলি পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে 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 অঙ্কগুলোকে করায়। তো আমি সেটাই চেষ্টা করছি যে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে অঙ্কগুলোকে করাবো। আর ভবিষ্যতেও যারা এই মানে চ্যানেলে যদি চ্যানেল গ্রো করে, ভবিষ্যতে যারা এখানে পড়াবে, সরি ভর্তি হবে না, পড়াবে, তারাও আশা করছি সেইভাবেই করাবে, এক একটা করে মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সলভ করবে। পরবর্তীতে প্র্যাকটিসের ব্যাপারটা সেটা আলাদা হবে, সেটা অনেক দূরের কথা। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি, বেশি কথা বাড়াচ্ছি না। আজকে 10খানা অঙ্ক হলো, ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে বা তোমরা যে কোচিং ক্লাসে পড়ছো সেইখানে এই চ্যানেলটাকে মানে তাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে শেয়ার করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি বা ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের অঙ্কগুলোকে নিয়ে।